খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। অবৈধ করাতকলের বিরুদ্ধে 7 দিনের আলটিমেটাম, কড়া নির্দেশ বনমন্ত্রীর। অসমে গড়ে উঠতে পারে ট্রাইবাল মিউজিয়াম, কেন্দ্রের কাছে প্রস্তাব রাজ্য সরকারের। সরকারি হাসপাতালে সম্ভব চিকিৎসায় আয়ুষ্মান নয়, বড় বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। নতুন ফৌজদারি আইন বাস্তবায়নে দেশের সেরা 5 রাজ্যের তালিকায় আসাম। মন্ত্রিসভায় এক ঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের। নয়া শিক্ষামন্ত্রী কে? ট্রাস্টে মুসলিম থাকলে এনকাউন্টার করে মারত। রাম মন্দির অনুদান বিতর্কে ওএইসির কটাক্ষ। চুরিতে সাহায্য, রাম মন্দির কাণ্ডে এবার নজরে ব্যাংকও। কতটা গভীরে শিকড়? বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার চলুন বিস্তারিত খবরে। রাজ্যের বনসম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং চোরাই কাঠের ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে গোটা আসামে অবৈধ করাতকলের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ। মঙ্গলবার বন ও পরিবেশ মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে মিশন মোডে এই অভিযান চালানো হচ্ছে। মন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় থাকা সব অবৈধ করাতকল দ্রুত জব্দ করে বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন অভিযানের অগ্রগতির রিপোর্ট, জিও ট্যাগযুক্ত ছবি এবং রেঞ্জ ভিত্তিক তথ্য বন বিভাগে জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। তিনি আরও জানান, নির্ধারিত 7 দিনের সময়সীমা পেরিয়েও যদি কোনো এলাকায় অবৈধ করাতকল চালু থাকতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট ডিএফএ, রেঞ্জ অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শুধু অবৈধ নয়, বৈধ করাতকলগুলিতেও অনুমোদিত যন্ত্রপাতির ব্যবহার, বৈধ ট্রানজিট পাস, জিএসটি পরিশোধ এবং ইওয়ে বিল সহ সমস্ত নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যবাসীর সহযোগিতা চেয়ে বনমন্ত্রী জানান, কোথাও অবৈধ করাতকল বা বনজ সম্পদের অবৈধ পাচারের খবর পেলেই বন বিভাগকে জানাতে হবে। এই জন্য 9835204444 নম্বর চালু করা হয়েছে। এই নম্বরে ছবি ও তথ্য পাঠালে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তিনি বলেন, আসামের বনাঞ্চল রক্ষা ও বনজ সম্পদ সংরক্ষণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আসামে গড়ে উঠবে জনজাতীয় জাদুঘর, কেন্দ্রের কাছে প্রস্তাব রাজ্য সরকারের। গুয়াহাটি আসামে একটি জনজাতীয় ঐতিহ্যবাহী জাদুঘর স্থাপনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার গুয়াহাটিতে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরামের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আসাম সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রী রনজ পেগু। সেইখানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনজাতি উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, বন্ধন কেন্দ্র এবং অন্যান্য প্রকল্প নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর রনজ পেগু জানান, আসামে একটি হেরিটেজ ট্রাইবাল মিউজিয়াম নির্মাণের প্রস্তাব কেন্দ্রকে দেওয়া হয়েছে। তবে জাদুঘরটি কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রথমে জমি নির্ধারণ করা হবে, তারপর প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা ও ব্যয় নির্ধারণ করা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠকে আসামের 6 জনগোষ্ঠীকে তফসিলি জনজাতি মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনা হয়। জুয়েল ওরাম জানান, এই সংক্রান্ত রাজ্য সরকারের প্রতিবেদন বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে এবং উপযুক্ত সময় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন, আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ সংক্রান্ত বিল উত্থাপনের সম্ভাবনা নেই। সরকারি ব্যবস্থায় সম্ভব নয় এমন জটিল চিকিৎসাই আয়ুষ্মান কার্ডে হওয়া উচিত, স্বাস্থ্যমন্ত্রী। ডিব্রুগড় ব্যক্তিগত হাসপাতালগুলিতে আয়ুষ্মান কার্ডের সুবিধা কমানো এবং ডায়ালিসিসের মতন কিছু পরিষেবায় সরকারি অর্থ প্রদান বন্ধ হওয়ায় খবরের মধ্যে প্রথমবার এই বিষয়ে মুখ খুললেন আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে, চিকিৎসা সরকারি হাসপাতালে করা সম্ভব তা সরকারি ব্যবস্থাতেই হওয়া উচিত। শুধুমাত্র যেই সব জটিল চিকিৎসা সরকারি ব্যবস্থায় করা কঠিন, সেগুলিই আয়ুষ্মান কার্ডের আওতায় বেসরকারি হাসপাতালে করানো উচিত। মন্ত্রী আরও বলেন, সরকারি অর্থ যদি বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ব্যয় হয়, তাহলে সেগুলির পরিকাঠামো ও চিকিৎসার মান আরও উন্নত হবে। তিনি জানান, সরকারের লক্ষ্য ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজকে দেশের শীর্ষ 50টি হাসপাতালের মধ্যে স্থান করে দেওয়া। এই জন্য চিকিৎসা সেবার পাশাপাশি গবেষণার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ডিব্রুগড়ের আসাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন অশোক সিংহল। তিনি সুপার স্পেশালিটি ব্লক, মাতৃ ও শিশু স্বাস্থ্য ব্লক এবং ক্যাজুয়ালিটি ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা, ওষুধের প্রাপ্যতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে হাসপাতালের অধ্যক্ষ, সুপার বিভাগীয় প্রধান এবং চিকিৎসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। বৈঠকে মন্ত্রী বিমল বরা, বিধায়ক প্রশান্ত ফুকন এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রযুক্তির মাধ্যমে নতুন ফৌজদারি আইন বাস্তবায়নে দেশের শীর্ষে আসাম সহ 5 রাজ্য। নতুন 3টি ফৌজদারি আইন বাস্তবায়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর প্রয়োগের ক্ষেত্রে অসম, চণ্ডীগড়, গোয়া, হরিয়ানা ও পাঞ্জাব দেশের মধ্যে সেরা 5-এর তালিকায় রয়েছে। কেন্দ্র সরকারের প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। 2024 থেকে 2026 সালের মধ্যে নতুন আইন বাস্তবায়নের ক্ষেত্রে দেশের সামগ্রিক স্কোর 46.47% থেকে বেড়ে 70.06% পৌঁছেছে, যা প্রায় 24% উন্নতির ইঙ্গিত দেয়। সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে তদন্তের দক্ষতা, নির্ধারিত সময় চার্জশিট দাখিল, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে। এছাড়া সাক্ষ্য, ইলেকট্রনিক প্রমাণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর পুলিশিং দ্রুত সম্প্রসারিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এফআইআর এর সংখ্যা 17.90 লাখ থেকে বেড়ে 74.41 লাখে এবং চার্জশিট 15.92 লাখ থেকে বেড়ে 59.71 লাখে পৌঁছেছে। 60 ও 90 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল প্রমাণ সংগ্রহে বড় অগ্রগতি হয়েছে। জিরো এফআইআর, ইশাক প্ল্যাটফর্ম, মোবাইল ফরেন্সিক ভ্যান, ডিএনএ ফরেন্সিক ল্যাব এবং সাইবার ফরেন্সিক ল্যাবের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেন্দ্রের দাবি, নতুন ফৌজদারি আইন কার্যকর করতে দেশ জুড়ে 16 লক্ষেরও বেশি পুলিশ, বিচার বিভাগ, কারাগার, ফরেন্সিক ও সরকারি আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্রের মতে এই সংস্কারের ফলে তদন্তের গতি বেড়েছে, ডিজিটাল প্রমাণের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, ফরেন্সিক পরিকাঠামো শক্তিশালী হয়েছে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা আরও স্বচ্ছ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। মন্ত্রিসভায় এক ঝাঁক রদবদল। নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের। নয়া শিক্ষামন্ত্রী কে? আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়ার রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই শক্তিকান্ত দাস পেতে পারেন মন্ত্রিত্ব। জল্পনা গত কয়েকদিনের। এইবার মোদী মন্ত্রিসভায় বড় সড় রদবদল হতে চলেছে, সেটা সম্ভবত আগামী মাসের শুরুতেই। আর সমস্ত জল্পনার মধ্যে যেটা সবচেয়ে বড়, তা হলো নিট কেলেঙ্কারির যেটা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নাকি সরানো হবে তার পদ থেকে। অন্যদিকে তার পরিবর্তনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নাকি নতুন শিক্ষামন্ত্রী করা হবে। তার মন্ত্রকের দায়িত্ব পাবেন পীযূষ গোয়েল। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে এই বিষয়ে কিছুই বলা হয়নি, তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম নানান সূত্রের দাবি এমনই। দাবি রয়েছে আরও অনেকগুলি পরিবর্তন নিয়েও। সদ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3য় মেয়াদের 2 বছর পূর্ণ করেছেন। বিজেপির অতীতের রীতি বলছে মোদী প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপি সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেলেও তার নতুন টিম তৈরি হয়নি। বিজেপি সূত্র বলছে এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। ধর্মেন্দ্র শিক্ষামন্ত্রীর পদ হারানোর পাশাপাশি আরও যেসব নাম ভেসে আসছে তাদের মধ্যে রয়েছে নীতিন গডকরির নাম। তাকে পরিবহন মন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে। পাশাপাশি শোনা যাচ্ছে আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়ার রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই শক্তিকান্ত দাসকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও দেওয়া হতে পারে বড় দায়িত্ব। সেই সঙ্গেই অনুরাগ ঠাকুরও নতুন মন্ত্রক পেতে পারে বলে গুঞ্জন। তবে বলে রাখা ভালো, এই ধরনের গুঞ্জন সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া মোদী সরকারের তরফে এখনো পাওয়া যায়নি। কবে নতুন মন্ত্রিসভা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাও এখনো জানা যায়নি। রাম মন্দিরে চুরিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই যেন বাড়ছে রহস্য। চুরির টাকা কি কোনোভাবে ব্যাংকের মাধ্যমে অন্যত্র গিয়েছে? মন্দিরের ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে টাকা কি অন্যত্র সাফ করা হয়েছে? এবার উত্তরপ্রদেশ সরকারের গড়া সেটের নজরে ব্যাংকও। সূত্রের খবর, রাম মন্দিরের ট্রাস্টের অ্যাকাউন্ট এবং লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাংক অফ বরোদার অযোধ্যা শাখাকে নোটিশ দিয়েছে সিট। প্রাথমিকভাবে যে জানা যাচ্ছে তাতে রাম মন্দিরে অনলাইনে যা দান বা চাঁদা জমা পড়তো সবটাই জমা করা হতো ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে। অথচ হিসাব বলছে দিনে বড়জোর 1 থেকে 1.5 কোটি টাকা ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্টে জমা পড়তো। কোনো বিশেষ দিন হলে সেটা বেড়ে হতো 4 থেকে 5 কোটি। 2024 থেকে 25 অর্থবর্ষে সব মিলিয়ে 327 কোটি টাকা জমা পড়েছে ব্যাংক অফ বরোদার অযোধ্যা শাখার অ্যাকাউন্টে, যার অর্ধেকের বেশি আবার সুদ। তাৎপর্যপূর্ণভাবে ব্যাংকের ওই শাখাতেই আবার ট্রাস্টের সঙ্গে যুক্ত এবং মন্দিরের অনুদান সংক্রান্ত হিসাব নিকাশের সঙ্গে যুক্ত অনেকের অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে অন্যতম খোদ ট্রাস্টের প্রধান চম্পত রায়। চম্পতের অ্যাকাউন্ট দিল্লি থেকে অযোধ্যায় ট্রান্সফার করা। ওই
অ্যাকাউন্টে অবশ্য বেশি টাকা নেই, তবে চম্পট রায়ের চালক যে কিনা চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে ব্যাংক অফ বরোদায়, তার অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হিসাব মিলছে। রাম মন্দিরের অনুদান চুরি সংক্রান্ত তদন্ত ঘিরে সরগরম উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতি। এইবার ভগবানকে উৎসর্গ করা দান অর্থাৎ নগদ টাকা, সোনারূপ এবং বহু মূল্যবান রত্ন চুরি নিয়ে তীব্র কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। চুরির ঘটনায় বিজেপি ও আরএসএসকে তুলোধনা করে তিনি। একসঙ্গে তার প্রশ্ন, রাম মন্দির ট্রাস্টে যদি কোনো মুসলিম সদস্য থাকতেন তাহলে প্রশাসনের প্রতিক্রিয়া কি একই থাকতো? সোমবার উত্তরপ্রদেশের বিজনৌরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়েসি অভিযোগ করেন, আইনের প্রয়োগে দ্বিচারিতার অভিযোগ বহুবার উঠেছে এবং এই ঘটনাও সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। তার বক্তব্য, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, প্রত্যেক ক্ষেত্রে নিরপেক্ষভাবে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। রাম মন্দিরের টাকা চুরির প্রসঙ্গে কটাক্ষ করে হায়দ্রাবাদের লোকসভা সাংসদ বলেন, এই মামলায় অভিযুক্ত যদি মুসলমান হতেন তাহলে সরকার তাকে এনকাউন্টারে গুলি করে মারত এবং তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আরও অনেক বেশি